আজকে আমরা কথা বলবো নিপাহ ভাইরাস নিয়ে। নামটা শুনলেই কেমন একটা আতঙ্ক কাজ করে, তাই না? এটা এমন একটা ভাইরাস যা প্রাণী থেকে মানুষে ছড়ায়, আর এর ফল হতে পারে ভয়াবহ। তো চলুন আজ এর আদ্যপান্ত জেনে নেওয়া যাক। শুরুতেই একটা সংখ্যা বলি, 40 থেকে 75%। ভাবছেন এটা কিসের সংখ্যা? এটা হলো নিপা ভাইরাসে আক্রান্ত হলে মৃত্যুর হার। মানে 100 জন আক্রান্ত হলে 75 জন পর্যন্ত মারা যেতে পারেন। চিন্তা করা যায়? এই একটা তথ্যই বুঝিয়ে দেয় আমরা কতটা মারাত্মক একটা ভাইরাস নিয়ে কথা বলছি। তাহলে প্রশ্ন আসেই, কি এই নিপাহ ভাইরাস? কোথা থেকে এই ভাইয়ের উৎপত্তি? চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। তো সবার আগে চলুন ভাইরাসটার সাথে এই পরিচয়টা সেরে ফেলি। সহজ কথায় বলতে গেলে নিপাহা একটা জুনোটিক ভাইরাস। জুনোটিক মানে হলো এই ভাইরাসের জীবনচক্রটা শুরু হয় প্রাণীর দেহে, আর সেখান থেকেই এটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। কিন্তু বিপদটা এখানেই শেষ না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এটা দূষিত খাবার থেকে তো ছড়াই, এমনকি একজন মানুষ থেকে আরেকজন মানুষের মধ্যেও ছড়াতে পারে। আর এটাই একে আরও বেশি বিপজ্জনক করে তুলেছে। আচ্ছা, এই ভাইরাসের আসল বাহক বা ন্যাচারাল হোস্ট কে জানেন? আমাদের খুব পরিচিত ফ্রুট ব্যাট বা ফল খেকো বাদুর। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, এই বাদুরগুলো ভাইরাসটা নিজেদের শরীরে নিয়ে ঘুরে বেড়ালেও ওদের কিন্তু কিচ্ছু হয় না, ওরা অসুস্থ হয় না। ওরা হলো ভাইরাসটার একরকম চলমান গুদাম বা প্রাকৃতিক আধার। বেশ, তাহলে ভাইরাসটার উৎস তো জানা গেল, কিন্তু বাদুরের শরীর থেকে এটা সারা বিশ্বে কিভাবে ছড়িয়ে পড়ল, এর যাত্রার গল্পটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। চলুন সেই পথটা একটু ঘুরে দেখি। এই ভাইরাসের ইতিহাস কিন্তু খুব বেশি পুরনো না। প্রথমবারের কথা শোনা যায় 1998 সালে মালয়েশিয়ার শূকর খামারিদের মধ্যে। সেখান থেকে পরের বছরই সিঙ্গাপুরে, আর 2001 সাল নাগাদ এটা চলে আসে আমাদের খুব কাছে, বাংলাদেশ আর ভারতে। আর বাংলাদেশের জন্য এটা একটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ এখানে প্রায় প্রতি বছরই এর প্রাদুর্ভাব দেখা যায়। এই যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়া, এর পেছনের কারণগুলো জানলেই বোঝা যাবে ভাইরাসটা আসলে কিভাবে সফর করে। তাহলে ভাইরাসটা ছড়ায় কিভাবে? মূলত 3টা প্রধান উপায়। 1, সরাসরি কোনো সংক্রমিত প্রাণীর সংস্পর্শে এলে, যেমন বাদুর বা শূকর। 2, এমন কোনো ফল বা কাঁচা খেজুরের রস খেলে যা বাদুরের লালা বা প্রস্রাবে দূষিত হয়েছে। আর 3 নম্বর, এবং এটা খুবই উদ্বেগের, আক্রান্ত মানুষের শরীর থেকে নিঃসৃত তরলের মাধ্যমেও এটা আরেকজন সুস্থ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। আচ্ছা, সংক্রমণ তো হলো, কিন্তু এরপর কারো শরীরে ভাইরাসটা প্রবেশ করার পর ঠিক কি ঘটে? ভাইরাস শরীরে ঢোকার সাথে সাথেই কিন্তু লক্ষণ দেখা দেয় না। এর একটা সুপ্তিকাল বা ইনকিউবেশন পিরিয়ড আছে। সাধারণত এই সময়টা 3 থেকে 14 দিনের মতো, মানে লক্ষণ প্রকাশ পেতে এই সময়টা লাগতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে এটা 45 দিন পর্যন্ত লম্বা হতে পারে। সংক্রমণের শুরুতে লক্ষণগুলো দেখে সাধারণ সর্দি জ্বর বা ফ্লু বলে ভুল হতে পারে, যেমন ধরুন জ্বর, মাথা ব্যথা, কাশি। কিন্তু সমস্যাটা হলো নিপাহ এখানেই থেমে থাকে না, খুব দ্রুতই এটা ভয়ঙ্কর রূপ নিতে পারে। সবচেয়ে মারাত্মক যে জটিলতাটা হয় সেটা হলো এনসেফালাইটিস। সোজা বাংলায় বললে মস্তিষ্কে বহাবহ প্রদাহ শুরু হয়, মস্তিষ্ক ফুলে যায়, আর এর ফলে রোগী ধীরে ধীরে বিভ্রান্ত হয়ে পড়ে, কোমাতে চলে যায় এবং শেষ পর্যন্ত মৃত্যুও হতে পারে। আর যারা এই ভাইরাসের সাথে যুদ্ধ করে বেঁচে ফেরেন, তাদের লড়াইটাও কিন্তু শেষ হয়ে যায় না। ভাবা যায় প্রতি 5 জন সার্ভাইভারের মধ্যে একজনের শরীরে দীর্ঘমেয়াদী স্নায়বিক সমস্যা থেকে যায়, মানে রোগটা চলে গেলেও তার ছাপ সারা জীবনের জন্য রেখে যায়। এটাই নিপাহর আর একটা ভয়ঙ্কর দিক। যেহেতু শুরুর দিকের লক্ষণগুলো একদম সাধারণ ফ্লুয়ের মতো, তাই এটা নিপাহ কি না তা বোঝা খুব কঠিন। এই কারণে নিশ্চিত হওয়ার জন্য ল্যাব টেস্টের কোনো বিকল্প নেই। RT-PCR টেস্টের মাধ্যমেই কেবল নিশ্চিতভাবে বলা যায় যে এটা নিপাহ। আর সঠিক সময়ে রোগটা ধরতে পারাটা জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে। এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, এর থেকে বাঁচার উপায় কি? যেহেতু এর কোনো নির্দিষ্ট ওষুধ বা ভ্যাকসিন নেই, তাই প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এই কথাটা নিপার ক্ষেত্রে সবচেয়ে বেশি সত্যি। প্রতিরোধী আমাদের একমাত্র এবং সেরা সুরক্ষা। তো চলুন দেখে নেওয়া যাক আমরা ঠিক কি করতে পারি। প্রথমেই আসি বাদুর থেকে সুরক্ষার বিষয়। কয়েকটা সহজ নিয়ম মেনে চললেই কিন্তু ঝুঁকি অনেক কমে যায়। যেমন কাঁচা খেজুরের রস একদমই পান করা যাবে না। খেতেই যদি হয় তাহলে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। যে কোনো ফল খাওয়ার আগে ভালো করে ধুয়ে সম্ভব হলে খোসা ছাড়িয়ে খেতে হবে। আর যদি কোনো ফলে বাদুরের কামড়ের দাগ দেখা যায়, সেটার সাথে সাথে ফেলে দিতে হবে।
এবার আসি মানুষ থেকে মানুষের সংক্রমণ ঠেকানোর কথায়। যদি কেউ অসুস্থ হন তার সাথে সরাসরি শারীরিক সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। আর অসুস্থ কারো সেবা যত্ন করলে বা তাকে দেখতে গেলে এরপর অবশ্যই সাবান দিয়ে খুব ভালোভাবে হাত ধুতে হবে। এটা খুবই সাধারণ কিন্তু জীবন রক্ষাকারী একটা অভ্যাস। আর স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালগুলোর ক্ষেত্রে তো সতর্কতা আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে হয়। স্বাস্থ্যকর্মীদের জন্য পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট মানে মাস্ক, গ্লাভস, গাউন পরা বাধ্যতামূলক। আর নিপাহর লক্ষণ নিয়ে কেউ এলে তাকে সাথে আলাদা করে আইসোলেশনে রাখতে হবে, যাতে সংক্রমণ আর ছড়াতে না পারে। তো আমরা ভাইরাসটা সম্পর্কে জানলাম, প্রতিরোধের উপায়গুলোও দেখলাম, কিন্তু বৃহত্তর পরিসরে মানে বিশ্বজুড়ের বিরুদ্ধে লড়াইটা কেমন চলছে? ভবিষ্যতের জন্য আমরা কি কোনো আশা দেখতে পারি? এখানেই আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা। সত্যিটা হলো এখন পর্যন্ত নিপাহ ভাইরাসের বিরুদ্ধে লড়ার জন্য নির্দিষ্ট কোনো ওষুধ বা ভ্যাকসিন আমাদের হাতে নেই। চিকিৎসা যা দেওয়া হয় তা মূলত সাপোর্টিভ কেয়ার, মানে রোগীর শরীরে যে জটিলতাগুলো দেখা দেয় সেগুলোকে সামাল দেওয়ার চেষ্টা করা হয় মাত্র। তবে আশার কথাও আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO নিপাহ ভাইরাসকে একটা প্রায়োরিটি ডিজিজ বা অগ্রাধিকারপ্রাপ্ত রোগের তালিকায় রেখেছে। এর মানে কি? এর মানে হলো সারা বিশ্বের বিজ্ঞানীরা একজোট হয়ে এর ভ্যাকসিন আর ওষুধ আবিষ্কারের জন্য কাজ করছেন। এটাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। তো এটা অবশ্যই একটা বড় আশার খবর। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। যতদিন যাচ্ছে জঙ্গল কেটে আমরা শহর বানাচ্ছি, বন্যপ্রাণী আর মানুষের জগৎটা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। এর ফলে নিপাহর মতো আরও নতুন জুনোটিক রোগের ঝুঁকি কিন্তু বাড়ছে। তো প্রশ্নটা হলো, ভবিষ্যতের এই অজানা হুমকিগুলো মোকাবিলার জন্য আমরা কি আসলেই প্রস্তুত?